আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর্য। আমি আবারও চলে এসেছি বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনীর গল্প নিয়ে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এরকম গল্প আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আরও একটি রোমাঞ্চকর ভৌতিক কাহিনীর গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের গল্প বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুরু হচ্ছে আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খর্গ, কণ্ঠপাঠে আমি গোপী। তো শুরু হচ্ছে আজকের গল্প, রঙ্কিনী দেবীর খর্গ। জীবনে অনেক কিছুই এমন ঘটনা ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অতিপ্রাকৃত বলি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদেরও সহজ সরল ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতা লম্পিত কারণ ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকতে পারে। এই নিয়ে তর্ক তুলব না, শুধু এইটুকু বলবো, সেরকম কারণ যদিও থাকে, আমাদের মতন সাধারণ মানুষের দ্বারা তার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদেরকে অতিপ্রাকৃত বলা হয়। আমার জীবনে একবার এমন একটা ঘটনা ঘটেছিল যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পাইনি। পাঠকদের কাছে তাই সেটাই বর্ণনা করে আমি খালাস। তারা যদি কোনোদিন সেই সম্বন্ধে কোনো সমাধান নির্দেশ করতে পারেন যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটা এইবার বলি। কয়েক বছর আগেরকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, প্রেয় গ্রামে প্রাকৃতিক দৃশ্য যে এমন, এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে কোনো সমতল ভূমির পল্লী আর চোখে ভালো লাগে না। একটি নিচু পাহাড়ের সামুস ঢালুডাল চড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলি খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের ওপরকার শাল, মোল, পোয়া, কুড়িচ, বেলগাছের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটা পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটি ওপরের ক্লাসের ছাত্র, তারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চেরো গ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ বাংলা বলতে পারে। অনেকের বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কী করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করছে তার ইতিহাস আমি বলতে পারবো না। মন্দিরটি কালো পাথরের, একটু অদ্ভুত প্রকৃতির, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশ মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এই অঞ্চলে এরম গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিদ্রোহ শূন্য। দক্ষিণের দেওয়ালের পাথরের চায়ে খানিকটা ধসে পড়েছে। দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশে বুনো তুলসীর ঘন জঙ্গল। সন্ধেবেলার আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে
মনে ভয় কেন হলো এ কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি। তবুও অগ্রসর হয়ে যাচ্ছিলাম মন্দিরটা ভালো করে দেখতে। একজন ছাত্র বাধা দিয়ে বলল, যাবেন না স্যার ওইদিকে। কেন? ওই জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধেবেলায়। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয়ভীতি আছে, মানে অমঙ্গলের ভয়, কেউ ওইদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার। তো আমাদের গায়ের বুড়ো লোকেরাও ওখানে পুজো হতে দেখেনি, মূর্তিও নেই বহুকাল। ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের আপ ঠাকুর দাদার আমলেরও আগের থেকে। চলুন স্যার নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামার জন্য। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্পর্কে দুই একজন বৃদ্ধ লোককে এরপর প্রশ্নও করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা কথাটা যেন এড়িয়ে যেতে চায়। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সম্পর্কে কথাবার্তা বলতেও তারা ভয় পায়। আমিও আর তার বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করবার পরিকল্পনা ছেড়ে দিলাম। বছরখানেক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময়ে এ গ্রামে ও গ্রামে বেরিয়ে এ অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিন ধরেই আছে, নতুন জায়গায় এসে বাতিকটা একটু বেড়ে গেল। চেরো গ্রাম থেকে মাইল 5-6 দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু করে একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনের একটা ছোট স্টেশন ও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা খুব ছোট বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। এর মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের মামলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পট, পুঁথি, ঘট সংগ্রহের অবকাশ সে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখে এ দেশের কথা শুনতাম। চন্দ্র পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্ট মাস্টারও। এ দেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করে বাঘের, কারণ বাঘের উপদ্রব এইখানে খুব বেশি, গল্প যে বৃদ্ধ পাণ্ডার মুখে শুনেছি। এবং এই সব গল্প শোনবার লোভে কত আশা ধরে ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে হাজির হতাম, তার আর হিসেব দিতে পারবো না। মানভূমের এইসব আরণ্য অঞ্চল অসভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এইখানকার জীবনযাত্রা একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বৃষ্টি বিশিষ্ট ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শোনবার সময় মনে হতো, এদেশে এরকম ঘটবে এ আর বিচিত্র কি? এ তো আর কলকাতার বালিগঞ্জের কথা নয়। কথায় কথায় চন্দ্র পাণ্ডা একদিন বললেন, তেজো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিনী দেবীর সম্বন্ধে এ পর্যন্ত আমি এ ধরনের কথা আর কারো মুখে আমি শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির মুখে যা শুনেছিলাম, তাছাড়া রঙ্কিনী দেবীর সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারোর মুখে শুনিনি। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গিয়েছে, অথবা অন্য কথা পেরেছে। এর কারণ কিছু বলবে? চন্দ্র পাণ্ডা বললেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায়। কেন বলুন তো?
মানভূম জেলায় আগে অসভ্য সব বুনো বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে বাস করলে উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন, তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতন নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী দেবীর মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসুস্থ হলে ওই মন্দিরে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসিতে তার। এরকম অনেকবার হয়েছে নাকি, তা প্রবাদ আছে অঞ্চলে। দেশে মদ খাবার আগে রঙ্কিনী দেবীর হাতে খাড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথমে এ দেশে আসি, 48 বছর আগের কথা, তখন প্রাচীন লোকের মুখে এ কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিদ্রোহ দেখেছিলেন এই মন্দিরে? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি। এখান থেকে কারা বিধতা নিয়ে যায় কোন দেশে? রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবাহিক বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই পুরো গ্রামে। আমি প্রথম যখন এদেশে আসি, তখন তার বাড়ি আমি অনেকবার গিয়েছি। দেবীর খারাপ রক্তমাখা হওয়ার খবরও তারই মুখে শুনি। এখন তাদের বংশের আর কেউ নেই। তারপরে চিরগ্রামেও বহুদিন যায়নি, বয়স হয়েছে, তোরও বেশি কোথাও বেরোয়নি। বিগ্রহের মূর্তি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি ঘাটে সত্যিকারের নরমুন্ডু থাকতো, সত্যের আমলে। তই নরবলি হয়েছে, তার লেখাজোকা নেই। এখনো মন্দিরের পেছনের জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে, খুঁজলে নরমুন্ড পাওয়া যায়। সাধে সেদে লোক ভয় পায় শুনে সন্ধ্যের পর জয়চণ্ডীতলা থেকে ফেরবার পথে আমারই গা ছমছম করতে লাগলো। আরও বছর 2 সুখে দুঃখেই কাটলো। জায়গাটা আমার এতই ভালো লেগেছিল যে হয়তো সেখানে আমি আরও কয়েকদিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাসিতে বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরেজি মাস্টার একজন মাদ্রাজিরা রাখতেই হবে ইত্যাদি আর কি। আমি ইংরেজি পড়াতাম, মাঝখান থেকে আমার চাকরি রাখা দায় হয়ে উঠল। এই সময় আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল। আগে একবার আমায় তারা নিয়ে চলে যেতে চেয়েছিল, ম্যালেরিয়ার ভয়ে যেতে চাইনি। এখন ভেবটি বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রানের মাস্টারচারি আমায় ছাড়তে হয়নি। কিসের জন্য ছেড়ে দিলাম পরে সে কথা বলবো। এই সময় একদিন চন্ড পান্ডা চেরো কি কাজ নিয়ে এলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাড়িতে একটু চা খেয়ে যেতেই হবে। তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেপ্তার করে আমার বাড়িতে নিয়ে এলাম। তিনি এর আগে আমার বাড়িতে কখনো আসেননি। বাড়িতে ঢুকেই চারিদিকে চেয়ে বিস্ময়ের সুরে বললেন, এ বাড়িতে থাকেন আপনি? আমি বললাম, আগে হ্যাঁ, ছোট গা, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের ঘরে একটা থাকতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টি কামরা, একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা, জবরদস্ত গরম, খিলজিতের আমলের দুর্গ বা জেলখানা। হাজার ভূমিকম্পেও এবাড়ির একটু চুন বালিও খসবে না। বৃদ্ধ বসে আবার বাড়িটার চারদিকে চেয়ে দেখতে লাগলেন।
ভাবলাম বাড়িটার গড়ন হয়তো তার ভালো লেগেছে। ভাবলাম সেকালের গড়ন খুব টেকসই, আগা গোড়া পাথরে। চন্দ্র পান্ডা বললে, না, সেজন্য নয়। আমি এই বাড়িতে প্রায় 30 বছর যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে বাড়িতে আছেন তা আমি জানতাম না। বেশ বেশ, অনেকদিন পরে বাড়িটাকে ঢুকলাম কি না, আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল আমার 30, আর এখন হলো প্রায় 60। তারপর অন্যান্য কথা এসে পড়ল। চা খেয়ে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরও বছরখানেক কেটেছে। দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাসির সমস্যা একরকম মিটেই এসেছে। আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই মনে হয়। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরে দূরে এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গেছি। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়িতে করে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরে বাড়িতে এসে পৌঁছালাম। বলা আবশ্যক, বাড়িতে আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমার জন্য রেঁধে দেয়। এ কদিন স্কুলের ছুটি ছিল। রাখহরিকে আমি সঙ্গে করেই নিয়ে গিয়েছিলাম। বাইরের দরজার তালা খুলে রাখহরি বলে উঠল, বাবু, কি করে তো দেখুন তো দেখুন। আমি দেখে প্রায় চমকে উঠলাম। তাই তো, বাইরের দরজার চৌকাঠে ঠিক ভেতর দিক থেকে রক্তের ধারা উঠোনে বয়ে চলেছে, যেন একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তে একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এই মাত্র সদ্য যেন কার মুন্ডু কেটে আনা হয়েছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারায়, কোথা থেকেই বা এলো? আজ 2 দিন তো বাড়ি বন্ধ ছিল, বাড়ির ভেতর উঠোনে রক্তের দাগ আসে কোথা থেকে? তার ওপর তাজা রক্ত। অবশ্য কুকুর, বেড়াল, ইঁদুরের কথাও মনে পড়ল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তো রে, রক্তটা কোন দিকে যাচ্ছে? সেই বড় হুড়ো বিড়ালটার কাজ। রক্তের ধারাটা গেছে দেখা গেল সিঁড়ির নিচে চোরা কুঠুরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার, এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো আমলের আবর্জনা ভর্তি বলে আমি কোনোদিন চোরা কুঠুরি খুলিনি। চোরা কুঠুরির দরজা পেরিয়ে বন্ধ ঘরের ভিতরেও রক্ত দেখে ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। কত কাল থেকে ঘরটা বাইরে তালা বন্ধ। যদি বেড়ালেরই ব্যাপার হয়, বেড়ালেরও তো ঢুকতে ফুটোর দরকার হয়। চোরা কুঠুরির তালা শিকের দেওয়া চার দিয়ে খোলা হলো। আলো জেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সরকি, ভাঙা টিন, শাবল প্রভৃতি ঠাসা বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গেছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, দেখতে বাবু, দেখো কি করে দেখো রক্ত লাগলো। তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলতে লাগলো, দেখুন বাবু কাণ্ডটা। জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতে তার হাতের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। একখানা মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাড়া বা রামদা। আগার দিকটা চওড়া বা বেঁকানো, বড় চওড়া ফেলাটা
তাজা রক্তে টকটকে রাঙা, একটু আধটু রক্ত নয়, ফলাতে আগা গোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাড়াখানা থেকে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হলো। 2 বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্কিনী দেবীর সেবায়েত বংশের বাড়ি এটা। পুরনো জিনিসের গোদাম এই চোরাপুতুলতে। রঙ্কিনী দেবীর হাতের খাড়াখানা তারাই রেখেছিল হয়তো মড়কের আগে। বিগ্রহের খাড়া রক্ত মাখা হওয়ার প্রভাব। আমার মাথা ঘুরে উঠল। মড়ক কোথায় যদি ভাবতে পারতাম, সময় পেতাম সন্দেহ করবার, কিন্তু তা পাইনি। পরদিন সন্ধ্যার সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মড়ক দেখা দিল। প্রথমে চেরো, তারপরে পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হলো। লোক মরে ধুলধাবার হতে লাগলো। চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হওয়ার জোগাড় হলো। মড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে এলাম। তারপর আর কখনো চেরোতে যাইনি। গ্রীষ্মের বন্ধের আগেই দেশের স্কুলের চাকরিটা পেয়েছিলাম। সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়গ ও কণ্ঠপাঠে আমি গোপীনাথ, এবং গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেকশানে গুগল আধারিত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আজকের মতন গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী নেক্সট এপিসোডে। তো আজকের জন্য গল্প এই পর্যন্তই। ধন্যবাদ।